জুলাই অভ্যুত্থানের ১ বছর, গণতান্ত্রিক উত্তরণ বনাম বাস্তবতা। ১ বছরেরও বেশি সময় পেরিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের। রক্তজোড়া সেই আন্দোলন কেবল একটি সরকারের পতনই ঘটায়নি, বরং জনগণের মধ্যে গণতান্ত্রিক অধিকার, স্বচ্ছতা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন জাগিয়েছে। সেই আন্দোলনের সময় সরকার প্রয়োগ করেছিল কঠোর দমননীতি, যা জনগণের ক্ষোভকে আরও বাড়িয়ে দেয়। আজ আমরা সেই আন্দোলনের ঘটনা প্রবাহ, দমননীতি এবং প্রভাব বিশ্লেষণ করব। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমনভাবে খোদাই হয়ে থাকে যা কেবল একটি নির্দিষ্ট সময়ের চিত্র নয়, বরং একটি জাতির সম্মিলিত স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে ওঠে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি অবিস্মরণীয় অধ্যায় হলো জুলাই গণ অভ্যুত্থান। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাসে একটি নতুন গণ অভ্যুত্থানের সূচনা হয়। ১৫ জুলাই থেকে শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে নামলো গুলি, ছিটল রক্ত, ঝরল প্রাণ, আর ঢাকঢোল ভেঙে উঠল জনতার স্বর, গণতন্ত্র চাই। শেষ পর্যন্ত দীর্ঘ ১ মাসের আন্দোলন আর হাজার মানুষের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই খ্যাত ৫ আগস্ট পতন ঘটে দেশের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিস্ট সরকারের, যা এক নজিরবিহীন অনিবার্য পতন, যা ছিল এক যুগান্তকারী গণ আন্দোলনের বিস্ফোরণ। জুলাই আন্দোলন আচমকা নয়, দীর্ঘদিন ধরে একটি দলের একচেটিয়া ক্ষমতার প্রভাব প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থায় দৃঢ়ভাবে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের ভোটাধিকার সীমিত হয়ে যায়, রাজনৈতিক অংশগ্রহণে আসে বাধা। শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে সরকার প্রয়োগ করে কঠোর দমননীতি, পুলিশি হেফাজত, গ্রেফতার, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার। একদিকে দমন, অন্যদিকে অর্থনৈতিক চাপ, দাম বৃদ্ধি, বেকারত্ব, সাধারণ জীবনের কষ্ট, সব মিলিয়ে অসন্তোষ বৃদ্ধি পায়। এর ফলে ছাত্র ও যুব সমাজ রাস্তায় নামে, যা দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। রক্তাক্ত রাজপথের স্লোগান ও শহীদের আত্মত্যাগ শহরের অলিগলি থেকে বিশ্ববিদ্যালয় হল, গ্রামীণ হাট থেকে দেশের প্রশাসনিক ভবন পর্যন্ত প্রতিটি জায়গা রূপ নিয়েছিল সংগ্রামের মঞ্চে। সেই ৩৬ দিন রাজপথ জুড়ে উচ্চারিত হচ্ছিল এমন সব স্লোগান যা কেবল রাজনীতি নয়, জাতির আত্মাকেও নাড়িয়ে দিয়েছিল। রাজপথ যে স্লোগানে মুখরিত ছিল, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বুকের ভেতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, আমার খায় আমার পরে, আমার বুকে গুলি কর, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে, লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে, চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাগুনেই হবে দ্বিগুণ, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। জুলাই ও আগস্টের সেই ৩৬ দিন কোনো সাধারণ রাজনৈতিক মোড় ছিল না। নির্মম সত্য হলো, এই বিপ্লব শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। জুলাই অভ্যুত্থান ছিল মূলত ক্ষমতাসীন সরকারের নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। জুলাইয়ের রক্তপাত ও আওয়ামী বর্বরতা। ১৮ জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বিকল হয়ে পড়ায় তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হয়। দেশের পরিস্থিতি সম্পর্কে সরকার একতরফা ভাষ্য প্রচার করে যায়।
সরকারের কথা শুনে মনে হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সব দাবি পূরণ হয়ে গেছে, ছাত্রদের হৃদয় প্রশান্ত হয়েছে। যেন ক্ষোভ যা চলছে তা কেবলই বিএনপি সহ বিরোধী গোষ্ঠীর তৎপরতা। মূলত উচ্চ আদালতের যুক্তিসঙ্গত রায়ের মাধ্যমে ছাত্র সমাজের কোটা সংস্কার দাবিটি পূরণ হয়েছিল বলা যায়। তবে এ দাবি পূরণের পথ তাদের সহযোদ্ধা ও সহপাঠীদের রক্তে রঞ্জিত হয়েছে। বহু ছাত্র সহ 15 দিনে শতাধিক মানুষ জীবন হারিয়েছে, আরো অনেক বেশি মানুষ গুলিবিদ্ধ ও আহত হয়েছে। হাসপাতালে গিয়ে আহত মানুষ পুনরায় আক্রমণের শিকারও হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের 7 মে পর্যন্ত খসড়া তালিকা অনুযায়ী শহীদের সংখ্যা 834 জন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বিক্ষোভ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা 1400 জন পর্যন্ত হতে পারে। এর মধ্যে কত শত মা বাবা তাদের সন্তানের লাশ কোলেপিঠে করে বাড়ি ফিরেছেন, কত পরিবার আজও শোকে কুঁকড়ে আছে, তার কোনো পরিসংখ্যান নেই। শুধু সংখ্যাই নয়, বরং প্রতিটি নামের পেছনে আছে এক করুণ গল্প। এই গণ আন্দোলনে জাতীয় গণমাধ্যমের অসংখ্য শিরোনাম বিশ্ববাসীকে স্পর্শ করেছে। এর মধ্যে কয়েকটি শিরোনাম ছিল যা বাবা ভালো থাকিস বলে গুলিতে শহীদ সাইদকে চিরবিদায় মায়ের। মুগ্ধের আন্দোলন তো এখনো শেষ হয়নি। অটোরিক্সায় বসে কোলে করে ছেলের লাশ বাসায় আনি। কোটা আন্দোলনের শহীদ ফারহান, এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। আমার ডাক্তার ছেলেকে তারা গুলি করে মারবে কেন? মেয়ের জন্য চিপস কিনে বাসায় ফিরতে পারলেন না মোবারক হোসেন। যাত্রাবাড়িতে সংঘর্ষ, রোহান আর মাহাদির স্বপ্ন থেমে গেল গুলিতে। আমার নিরীহ ছেলেকে গুলি করে মেরে ফেলেছে ওরা। এসব শিরোনাম শুধু সংবাদ নয়, এগুলো এক একটি ফেটে পড়া হৃদয়ের আর্তনাদ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রসহ তাদের সমর্থকদের উপর এই নির্বিচার আক্রমণ করেছে সরকারি দলের সংগঠন ও সরকারের বাহিনীগুলো। এসব আক্রমণের ঘটনা ঘটেছে সরকারি দলের নেতাদের নির্দেশ বা উস্কানিতে। সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। এমন সাক্ষ্য প্রমাণ গণমাধ্যমে ছিল। সরকারি স্থাপনায় নাশকতার জন্য তদন্তের আগেই ঢালাওভাবে বিএনপি সহ বিরোধী দলের নেতাদের দায়ী করে গ্রেফতার করে দাম্ভিকতা দেখানো হয়েছিল। এখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী। আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী। তারা প্রতিদিন 5000 করে লোকজন এই আন্দোলনে পাঠান। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্র দলের নেতাগুলো আসবে না? অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতা। সাফল্য: জুলাই গণঅভ্যুত্থানের ফলাফল হিসাবে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এখন লক্ষ্য করা যায়, যেমন রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। জনসাধারণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অধিকার সচেতনতা আগের চেয়ে তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। 2. সরকারি নীতিমালায় পরিবর্তন। সরকার গণদাবির প্রতি কিছুটা নমনীয় হয়েছে ও কিছু ক্ষেত্রে নীতিগত পরিবর্তন আনার
চেষ্টা করছি। 3. নেতৃত্বে পরিবর্তন। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার বিষয়টি সামনে এসেছে। 4. গণতান্ত্রিক চর্চার প্রসার। সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথ আগের চেয়ে কিছুটা প্রশস্ত হয়েছে। 6. সরকার কিছু নীতি সংশোধনের ঘোষণা দিয়েছে, যেমন জ্বালানি ভর্তুকি বৃদ্ধি ও কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। 7. আন্দোলনের চাপে কিছু রাজবন্দী মুক্তি পেয়েছে এবং মিডিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। 8. তরুণ সমাজের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আরো সংগঠিত আন্দোলনের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বিসিএস সহ নিয়োগ পরীক্ষার গতি ফিরেছে। পরীক্ষা ফি কমানো, দ্রুত নিয়োগের সুনির্দিষ্ট রোডম্যাপ বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যর্থতা। জুলাই বিপ্লবকে এখনো কোনো স্বীকৃতি বা জুলাই সনদ দেয়া হয়নি, যা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। 2. গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচন তা এখনো হয়নি এবং নির্বাচনের তারিখ নিয়ে এক ধরনের সংশয় দেখা যাচ্ছে। 3. সরকারের 1 বছর পরেও বিভিন্ন ধরনের যে সংঘবদ্ধ মব সৃষ্টি তা এখনো থামেনি। 4. অপরাধীদের বিচার দৃশ্যমান হয়নি। 5. আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হয়নি। 6. রাজনৈতিক কাঠামোয় কোনো মৌলিক পরিবর্তন আসেনি। 7. অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত হয়নি। বেকারত্ব ও দ্রব্যমূল্যের সমস্যা এখনো প্রকট। 8. বিচার ব্যবস্থা ও পুলিশি নির্যাতনের সংস্কার হয়নি, যা নাগরিকদের মধ্যে হতাশার সৃষ্টি করছে। 9. দাবিগুলো পূরণে কোনো সাংবিধানিক বা কাঠামোগত পরিবর্তন আনা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। নাগরিকের ভোটাধিকার ও গণতান্ত্রিক উত্তরণের জটিলতা। জুলাই গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে গণতন্ত্র কেবল ভোটের অধিকার নয়, এটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং নীতি প্রয়োগের সমন্বয়। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কিছু কারণে জটিল হয়ে উঠেছে। তার মধ্যে প্রথম যে কারণটি হতে পারে সেটি হলো রাজনৈতিক সংঘাত। সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার অভাব এখন পর্যন্ত লক্ষ্য করা যায়। রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে বলে মনে করা হয়। পাশাপাশি আরেকটি কারণ হতে পারে আমাদের প্রশাসনিক সীমাবদ্ধতা। নির্বাচন কমিশন ও প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা সীমিত, যার কারণে ভোটাধিকার বাস্তবায়নে প্রশাসনিক বাধা দেখা যায়। 3. নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণের সীমাবদ্ধতা। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেলেও সক্রিয় অংশগ্রহণ এখনো সীমিত। ভোটাধিকার কেবল অধিকার নয়, দায়িত্ব বজায় রাখতে হবে। সংবিধান ও নীতিগত বাধা। কিছু নীতিগত সংস্কার বা আইন প্রয়োগ ধীরগতিতে হচ্ছে, যার কারণে গণতন্ত্রের কার্যকর চর্চা প্রায়শই ব্যাহত হচ্ছে। ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক উত্তরণ অর্জন সহজ কাজ নয়। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক সচেতনতা এবং নীতিগত সংস্কারের সমন্বয়ে একমাত্র সম্ভব। জুলাই গণ অভ্যুত্থান এই জটিলতা স্পষ্টভাবে তুলে ধরেছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, প্রত্যাশা, প্রাপ্তি ও হতাশা। প্রত্যাশা।
কি চেয়েছিল মানুষ? বৈষম্য দূরীকরণে এত মানুষ শহীদ হলেন, আহত হলেন, দৃষ্টি হারালেন, পঙ্গুত্ব বরণ করলেন। সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা ঠিক কত দূর? জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ মানুষ কয়েকটি মৌলিক পরিবর্তন প্রত্যাশা করেছিল, যার মধ্যে একটি প্রত্যাশা ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনা। আমাদের আরও যে প্রত্যাশা ছিল অর্থনৈতিক সংস্কার করা, যেমন বেকারত্ব ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ। আমাদের আরও যে প্রত্যাশা ছিল নাগরিক অধিকার সুরক্ষা, যেমন মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা, শিক্ষা ও যুব সমাজের উন্নয়ন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, এটিও আমাদের একটি প্রত্যাশা ছিল। আমাদের আরও যে একটি প্রত্যাশা ছিল সেটি হচ্ছে সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করা, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা ও দায়মুক্তির যে সংস্কৃতি সেটা বন্ধ করা হবে এবং সেখান থেকে অচিরেই বেরিয়ে আসা হবে। প্রাপ্তি কি অর্জিত হলো? সংশ্লিষ্ট মহলের কেউ কেউ কিছুটা হতাশা ব্যক্ত করে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রাথমিক সফলতা অর্জিত হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার বৈষম্য নিরসনের পথে যাত্রার পথ এখনও সুগম হয়নি, সেই লক্ষণও দেখা যাচ্ছে না। ফলে 2024-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচলে ভুগছে দেশের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় কিছু ক্ষেত্রে অর্জন হয়েছে, আবার অনেক ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ হয়নি। হতাশা, মানুষের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। বিরোধী দল ও সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে ধীরগতি দেখা যাচ্ছে। আরেকটি যে হতাশার জায়গা সেটি হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি বৃদ্ধি, কর্মসংস্থানের সীমিত সুযোগ এবং জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির কারণে জনগণের মধ্যে অর্থনৈতিক চাপ এবং হতাশা বিরাজ করছে। মানুষের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। আন্দোলন চলাকালে ও পরবর্তী সময়ে সংগঠিত হিংসা ও সহিংসতার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। 4. শহীদ ও নিহতদের পরিবারের হতাশা। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের ক্ষতিপূরণ ও দ্রুত বিচার প্রক্রিয়ার অভাবে হতাশা বিরাজ করছে নিহতদের পরিবারের মাঝে। মানুষের মাঝে আরও যে হতাশা বিরাজ করছে তার মধ্যে আরেকটি হলো সংবিধান ও প্রশাসনিক সংস্কারের ধীরগতি। সংবিধান সংশোধন ও প্রশাসনিক সংস্কারের প্রক্রিয়া ধীরগতিতে থাকায় জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেখা দিয়েছে। দেশকে গভীর সংকট থেকে উত্তরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের পথে হাঁটছে। তবে প্রশ্ন থেকেই যায়, শহীদের রক্ত কি সত্যি বৃথা যাবে না? গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যেভাবে নিরলস চেষ্টা করে চলেছেন, জনগণ তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সেজন্য দেশের কল্যাণে সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে।
এই অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন নয়, এটি একটি ব্যবস্থার পরিবর্তনের সূচনা। কিন্তু প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন এই রক্তাক্ত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে পারব। শহীদদের স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো স্বৈরাচার, কোনো নিপীড়ন থাকবে না। গণ অভ্যুত্থানের এই অর্জনকে ধরে রাখতে হলে আমাদের সচেতন থাকতে হবে, কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে স্বৈরাচারের ফিরে আসার চেষ্টা কখনোই থেমে থাকে না, কিন্তু জনগণের জাগরণই পারে তাকে রুখে দিতে। ধন্যবাদ।